আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে শুভেচ্ছার স্বাগতম। না, এটা শুভেচ্ছার স্বাগতম হবে না, আমাকে একজন বলে দিয়েছে এটা কারেকশন করার জন্য। কারেকশন করে কি বলার জন্য বলেছে এটা আমার খেয়াল নাই। সবাইকে আন্তরিক অভিনন্দন সম্ভবত বলার জন্য বলেছেন। আচ্ছা যাক, সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা শুরু করে দেই। আমাদের কে কে আসছে দেখি। বাবুল হোসেন চলে আসছে, তারপর আমাদের আস্তে আস্তে সবাই চলে আসেন, আমরা লাইভে চলে আসি। আমি বুঝতে পেরেছি আমার এই ফোন দিয়ে ক্লাস করানো লাগবে, ওই ফোনে হবে না। আমাদের বাবুল হোসেন চলে আসছে, মা বিয়া আক্তার আসছে, আমরা সবাই চলে আসি। বিপি মেহেদি হাসান শুভ, ওয়ালাইকুম আসসালাম। সৌরভ মন্ডল সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। মা বিয়া আক্তার দিয়েছে। আস্তে আস্তে সবাই চলে আসে, আমরা শুরু করে দিব, দেরি করবো না, এমনিতে লেট অলরেডি। চলে আসি আমরা আজকে কি একজন করে ফড়ি দেখি কে কি সালাম দিয়েছে, একটা একটা করে ফড়ি। একটা ফোন কিনেছিলাম নতুন, এই যে আজকে কিনেছিলাম, লাভ হয়নি। বাবুল হোসেন, মাবিয়া আক্তার, তারপরে আসছে মেহেদি হাসান শুভ, সৌরভ মন্ডল, তারপরে মাসুম রানা, শাহিদুজ্জামান শাওন, তারপরে এলো আর জে রোকন, রুমি আক্তার, শাকিল মিয়া, তারপরে আর জেড রোকন, হুমায়রা বিনতে হাফসা, সব ঠিকঠাক আছে স্যার। নূর উদ্দিন, আশরাফুল ইসলাম, আবরার রাহাত, এমডি আমিরুল ইসলাম, সৌরভ মন্ডল, মনির মুস্তফা, আক্তার হোসেন। কি বলছে স্যার? আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আচ্ছা, ফরিদ উদ্দিন, মনির হোসাইন, মোহাম্মদ শাকিল মিয়া, নুসরাত শারমিন, তারপরে মাসুম রানা, রিফাত ইসলাম বাবলু, তারপর হৃদয়কুল্লাহ খান রনি, মোটামুটি সবাই আসছে। শুরু করি নাকি? এই রাফলেসিয়া আর্নালদো, এই ভদ্র যে নারী আছেন, আমার যে স্টুডেন্ট আছেন, ওনার কাজ হইল অন্য কেউ যদি কোনো কমেন্টস করে সেটার উপর মার্শাল্লাহ দিলে খুব ভালো একটা রিফ্লেকশন কমেন্টস করতে পারেন। কিন্তু জনৈক স্টুডেন্ট যিনি আছেন তিনি কিন্তু আমি যখন বলি কোনো পড়া বুঝতেছেন কিনা বা পারেন কিনা, ওই সময় কিন্তু তিনি কোনো কমেন্টস করেন না। আবার ওনাকে যদি আমি না ডাকি সেটা আবার কমেন্টস করে, স্যার আজকে আমাকে ডাকেননি। দুনিয়ার ফাজিলের দল, সবাই সুন্দর করে যা যখন জিজ্ঞেস করি সবকিছুর উত্তর দিবেন। তাহলে আমরা শুরু করে দিই। আমাদের মনে হয় পঞ্চম অধ্যায়ের পড়া শেষ, আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ে যাব। সমন কাকে বলে, সমন কে জারি করতে পারে, সমন জারির পদ্ধতি কি, এই একটা প্রশ্ন। আমির আহমেদ, বান্দরবান জেলা। আমির আহমেদ, আমি খুব শীঘ্রই বান্দরবান ট্যুরে আসতেছি, ইনশাল্লাহ তোমার সাথে দেখা হবে। তাহলে আমরা শুরু করে দেই। লেখছে আল্লাহ স্যার কি বলে? না না, সঠিক কথা বলেছি, যথাযথ বলেছি এবং উপযুক্ত কথা বলেছি। তাহলে পড়া শুরু করে দেই। আমরা এখন ফৌজদারি কার্যবিধি আইনের যে ষষ্ঠ অধ্যায় আছে, ষষ্ঠ অধ্যায় আজকে আমরা শুরু করব। ফৌজদারি কার্যবিধি ষষ্ঠ অধ্যায় সমন সংক্রান্ত বিষয়ে কথাবার্তা বলা আছে। আমরা আগে একটা বাজেট তৈরি করি, কতটুকু আজকের ক্লাসে আমরা পড়ব। এই বাজেটটা তৈরি করি, তাহলে আমরা সামনে এগিয়ে যাব। আমরা পড়ব 69-এর 1, 69-এর 2, 69-এর 3, 68-এর 1, 68-এর 2, তারপর হলো 69-এর 1, 2, 3, 4, 70, 71, 72, 73, 93 ক আর হলো 74। আবার বলি, 68-এর 1, 68-এর 2, এই একটা বিষয়। 69-এর 1, 2, 3, 4,
70, 71, 72, 73, 74 পর্যন্ত আছে। আর 73-এর পরে 93 ক, তারপর হলো 74। আচ্ছা, আমরা সামনে পড়াইলে পারবো। অথবা যদি আপনি 93 ক নাও বলেন তাহলে 73-এর পরে 74। আবার বলি, 68-এর 1, 2 বাংলা আলাপ হলো 68-এর 2টা ক্লোজ 1, 2। 69-এর বাংলা আলাপ হলো 60টা ক্লোজ 1, 2, 3, 4। তারপরে 70, 71, 72, 73, 74 পর্যন্ত। নুরুদ্দিন ভাই, আপনি তো সম্ভবত আগে ফেনীতে ছিলেন নাকি? সিএমপিতে আমি যাব, চট্টগ্রামে যাওয়ার কথা ছিল গত শুক্রবারে। আমাকে অন্তত সর্বনিম্ন 8 থেকে 10 জন বলে রাখছিল, কিন্তু আমাদের একটা ট্যুর ছিল, একটা রান ছিল, সেটা ক্যান্সেল হয়েছে, এই জন্য যাওয়া হয়নি। তবে বান্দরবানে একটা রান আছে, সেখানে যাব ইনশাল্লাহ। আর এই শুক্রবারে ভাওয়াল যে আছে গাজীপুরে, ভাওয়াল, ওখানে একটা রান আছে 21 কিলোমিটার, সেখানে অংশগ্রহণ করব এই শুক্রবারে। তাহলে আমরা শুরু করে দিই। আমরা আগে বাজেট তৈরি করেছি যে কত ধারা পর্যন্ত আমরা পড়বো। আমরা পড়বো 68-এর 1, 2, 69-এর 1, 2, 3, 4, 70, 71, 72, 73, 74 পর্যন্ত। এই যতটুক পড়বো, এর ভিতরে পুরো কথাগুলো বলা আছে সমন সংক্রান্ত বিষয়। আগে আমার এই কথা এতটুকু বুঝতে পেরেছেন কিনা বলেন? মানে 68 থেকে 74 পর্যন্ত যত কথাবার্তা আছে, সকল কথাবার্তা হইল সমন নিয়ে, দন্তের মন সমন নিয়ে। এটা বুঝছেন কিনা বলেন? সিলেটে আসবো সামনের মাসের 19 তারিখে, ডিসেম্বরের 19 তারিখ শুক্রবারে সিলেটের ট্যুর আছে, মানে আছে, দৌড় আছে আর কি। তাহলে আমরা আবার একটু প্ল্যান করি আমরা কি কি পড়বো। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 68-তে 2টা ক্লোজ, 68-এর 1, 2, 69-এর 1, 2, 3, 4, 70, 71, 72, 73, 74। এই হইলো আজকের আমাদের বেচা বিক্রি। এই এতটুক পড়ে আজকে শেষ করতেই হবে। আচ্ছা, শুরু করে দেই। প্রথম প্রশ্ন হলো সমন কাকে বলে? সমন কাকে, হ্যাঁ ম্যারাথন আছে। সমন কাকে বলে এটা পড়ানোর আগে, একটু পড়ানোর আগে একটু অন্য একটু বিষয় আলাপ করি। 5টা মিনিট সময় দেন আমাকে, অনলি 5 মিনিটস। আমাকে যদি একটু 5 মিনিট সময় দেন তাহলে আমি একটু অন্য একটা বিষয় নিয়ে একটু কথা বলি। 5 মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম, 5 মিনিট পড়াবো না, 5 মিনিট একটা বিষয় সম্পর্কে একটু আলোচনা করে তারপর পড়ায় আসি, নাকি বলেন? আপনাদের কাছ থেকে আমি 5 মিনিট সময় চেয়ে নিয়েছি, অনলি 5 মিনিটস। আচ্ছা, এই 5 মিনিট সময়ের মধ্যে একটু কথা বলি, আপনারা একটু বুঝেন। সমন এলো একটা কাগজ, গ্রেপ্তারি পরোয়ানাও একটা কাগজ। একটু কথা বুঝেন আগে, মুখস্থ করেন না, মনে রাখার দরকার নেই, জাস্ট আমি বলি আপনারা একটু বুঝেন। সমন হলো একটা কাগজ, গ্রেপ্তারি পরোয়ানাও একটা কাগজ। এই সমন আর গ্রেপ্তারি পরোয়ানা, এই দুইটার মধ্যে পার্থক্য কি, দুইটা দেখতে কেমন, আমি একটু আলোচনা করি, তারপর পড়ায় আসি। একটা সমন সাধারণত দেওয়া হয় যদি একটা মামলা হয়, এই মামলার বাদী অথবা সাক্ষীকে। এই কথা বুঝছেন কিনা? পরীক্ষা যদি প্রশ্ন আসে সমন কাকে দেওয়া হয়, তাহলে একবার পরিষ্কারভাবে মনে রাখবেন, বাদী আর সাক্ষী কখন হয়? একটা মামলা হইলে তো হয়, নাকি ডাইরেক্ট বাদী হয়? যদি কোনো মামলা রুজু না হয় তাহলে কি বাদী হবে? যদি কোনো মামলা না হয় তাহলে কি সাক্ষী হবে? কি বলি আগে আমাদের গুরুত্ব দেন, এদিক সেদিক তাকেন না, আমি কি বলি একটু মনোযোগ সহকারে শুনেন। তাহলে সমন কাকে বলে এইগুলো পড়ার আগে আমি একটু চিনি যে সমনটা দেখতে কেমন আর গ্রেপ্তারি পরোয়ানাটা দেখতে কেমন, তাহলে আমার ক্লাসটা করাইতে সুবিধা হবে। তাহলে সমন মূলত কাকে দেওয়া হয়? পরীক্ষা যদি প্রশ্ন আসে সমন কাকে দেওয়া হয়, তাহলে উত্তর হবে সমন দেওয়া হয় একটা মামলার বাদী অথবা সাক্ষীকে। গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয় একজন ব্যক্তি অথবা আসামিকে। এই দুইটা কথা বুঝছি কিনা? সমন দেওয়া হয় কোন মামলার বাদী অথবা সাক্ষীকে। সাক্ষী কখন হয়? নিশ্চিত একটা মামলা হয়েছে, এই কারণে তো সাক্ষী হয়েছে, নাকি? তাহলে সমন দেওয়া হয় কোন মামলার
বাদী অথবা সাক্ষীকে। গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয় একজন ব্যক্তি অথবা আসামিকে, ব্যক্তি বলতে যে কাউকে হইতে পারে, অথবা আসামিকে। ভেরি গুড। সমন হয় সাধারণত 2 কপি। কথা আগে কি বলি বুঝেন। সমন কয় কপি দেওয়া হয়? 2 কপি। গ্রেপ্তারি পরোয়ানা হইল 1 কপি। এটা বুঝতে পেরেছি কিনা বলেন। তাহলে আবার একটু আসি। সমন দেয় হলো একটা মামলার বাদী অথবা ফরিয়াদি, ফরিয়াদের বাদী একই কথা, অথবা সাক্ষীকে। আর গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয় একটা ব্যক্তি অথবা একটা আসামিকে। সমন সবসময় 2 কপি হয়, গ্রেপ্তারি পরোয়ানা হয় 1 কপি। আচ্ছা, আজকে মনে রাখবেন, সমন দেওয়া হয় আদালতে হাজির হওয়ার জন্য। মানে একটা ব্যক্তি কবে আদালতে হাজির হবে, এই আদালতে হাজির হওয়ার জন্য দেওয়া হয় হলো সমন। আর গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয় ধরে, মানে আদালতে হাজির করার জন্য, মানে নিয়ে আসার জন্য। আমি একটু পার্থক্যটা বলি আগে বুঝেন, তাইলে আমি পড়াইতে সুবিধা হবে। প্রশ্ন আবার প্রথম থেকে বলি। তাহলে সমন কাকে দেওয়া হয়? মামলার বাদী অথবা সাক্ষীকে। গ্রেপ্তারি পরোয়ানা কাকে দেওয়া হয় বলেন? আমি কথা বললে আমার সাথে সাথে আপনার উত্তর দিবেন। গ্রেপ্তারি পরোয়ানা কাকে দেওয়া হয়? ব্যক্তি অথবা আসামিকে। সমন কয় কপি? 2 কপি। গ্রেপ্তারি পরোয়ানা কয় কপি? 1 কপি। সমন দেওয়া হয় সাধারণত আদালতে হাজির হওয়ার জন্য, আর গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয় আদালতে হাজির করার জন্য। তাহলে আদালতে যে ওই লোকটা যে হাজির হবে, কবে আদালতে হাজির হবে? তাহলে নির্দিষ্ট তারিখ ও সময় সমনে কি থাকে? উল্লেখ থাকে। কারণ সে কবে যাবে আদালতে। তাহলে সমনে নির্দিষ্ট তারিখ ও সময় কি থাকে? উল্লেখ থাকে। আমার কথাটা আগে বুঝেন। তাহলে সমনে নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ থাকে। এখন বলেন, গ্রেপ্তারি পরোয়ানায় কি নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ থাকে? আপনারা বলেন, আমি কিছু বলবো না। গ্রেপ্তারি পরোয়ানায় নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ থাকে কিনা? কারণ ওই লোকের কবে গ্রেপ্তার করতে পারবেন, কবে আদালতে হাজির করতে পারবেন, তার কোনো স্টেশন নাই। তাহলে গ্রেপ্তারি পরোয়ানায় নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ থাকে না। এতটুকু আবার প্রথম থেকে বলি। সমন দেওয়া হয় একটা মামলার বাদী অথবা সাক্ষীকে। গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয় একটা ব্যক্তি অথবা আসামিকে। সমন দেওয়া হয় আদালতে হাজির হওয়ার জন্য। গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয় আদালতে হাজির করার জন্য। উল্টাপাল্টা হলে কোনো সমস্যা নাই। সমন হয় 2 কপি, গ্রেপ্তারি পরোয়ানা হয় 1 কপি। সমনে নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ থাকে, গ্রেপ্তারি পরোয়ানায় নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ থাকে না। আবার সমনে যদি নির্দিষ্ট তারিখ ও সময় শেষ হয়ে যায়, তাহলে এই সমনের কিন্তু আর কার্যকারিতা থাকে না। মানে বুঝছেন? মনে করেন আমাকে একটা চিঠি পাঠিয়েছে, নোটিশ পাঠিয়েছে আদালত থেকে, বলেছে আপনাকে আদেশ করা যাচ্ছে যে, বা আপনাকে অনুরোধ করা যাচ্ছে যে আগামী 19 তারিখ বা আগামী 17 তারিখ 17 নভেম্বর 2025 সালে আপনি ঢাকা সিএমএম কোর্টে যে যারা জজ আছে ওখানে গিয়ে আপনি হাজির হওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হইলো। তাহলে আজকে হইল নভেম্বরের 17 তারিখ। তাহলে আজকের দিন যদি পার হয়ে যায়, তাহলে আমার এই সমনের আর কোনো কি থাকে না? কার্যকারিতা থাকে না। কিন্তু গ্রেপ্তারি পরোয়ানায় আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কার্যকারিতা থাকে। তার মানে 1970 সালে অথবা 1968 সালে যখন বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল, ওই আমলে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়, তখন যদি দেশ পরিবর্তন হয়ে এখন হয়ে গেছে বাংলাদেশ, এই বাংলাদেশ হওয়ার পরেও যদি আরো 30 বছর না 100 বছর পরেও যদি কোনো আসামিকে পাওয়া যায়, তাহলে এই যে গ্রেপ্তারি পরোয়ানা 1968 সালে যেটা জারি হয়েছে, ওইটার প্রেক্ষিতে ওইটার ক্ষমতা বলে এই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে, কোনো সমস্যা নাই। তাহলে গ্রেপ্তারি পরোয়ানায় আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বলবৎ থাকে।
দেখেন, আওয়ামী লীগ সরকারের আমলে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে, দেখেন বিএনপির আমলে তাদের অবস্থান এখনো আছে, গ্রেপ্তারি পরোয়ানা এখনো বলবৎ আছে, এটা সমস্যা নাই। তাহলে আবার একটু বলি, সমন হইল কোন মামলার বাদী অথবা সাক্ষীকে দেওয়া হয়। ওই কি হয়েছে, কিছু শুনতে পাও না কি জন্য, কি হয়েছে? বকা দিয়েছে দিকে কিছু শুনতেছে না, কান বন্ধ হয়ে গেছে। সমন দেওয়া হয় মামলার বাদী অথবা সাক্ষীকে, গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয় ব্যক্তি অথবা আসামিকে, সমনে দেওয়া হয় আদালতে হাজির হওয়ার জন্য, গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয় আদালতে হাজির করার জন্য, সমন 2 কপিতে ইস্যু হয়, গ্রেপ্তারি পরোয়ানা 1 কপিতে ইস্যু হয়, সমনে নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ থাকে, গ্রেপ্তারি পরোয়ানায় নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ থাকে না, সমনের নির্দিষ্ট তারিখ ও সময় পার হয়ে গেলে কার্যকারিতা থাকে না, গ্রেপ্তারি পরোয়ানায় আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এটার কার্যকারিতা থাকে। কথা কি বুঝতে পারছেন? সমন হলো ফৌজদারি কার্যবিধি আইনের 68(1), পিআরবি হবে 471, 68(1) পিআরবি 471, আর গ্রেপ্তারি পরোয়ানার ধারা হইল 75(1) পিআরবি 468। এটা উলট পালট মনে রাখবেন, পিআরবিটা হইল 471 আর 75 পিআরবি হইল 468, তাইলে আর ভুল হবে না। তাহলে পরীক্ষা যদি আসে সমন এবং গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে পার্থক্য লিখুন, আমার মনে হয় আপনারা পার্থক্যটা লিখতে পারবেন। কি মনে হয়, আপনারা কি পারবেন না পারবেন না? পরীক্ষা যদি প্রশ্ন আসে সমন কাকে বলে, এখনো পড়াই নাই, এই জন্য এটা পারবেন না। গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে, এখনো পড়াই নাই, পারবেন না। কিন্তু সমন এবং গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে যে পার্থক্য যেটা আমি পড়িয়েছি, এটা আপনারা পারবেন কিনা বলেন। যে সমন হইল কোন মামলার বাদী বা সাক্ষীকে দেওয়া হয়, গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয় ব্যক্তি অথবা আসামিকে। একটা পার্থক্য হয়ে গেল। এমন তো সংজ্ঞা প্রথম যখন আমরা লিখবো সেখানে তো সংজ্ঞা একটা একটা লিখবো, তারপর এটা দিলাম। এরপর ধরেন 2 নম্বর পার্থক্য হলো সমন দেওয়া হয় আদালতে হাজির হওয়ার জন্য, গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয় আদালতে হাজির করার জন্য। 2টা পার্থক্য। সমন হলো 2 কপি, গ্রেপ্তারি পরোয়ানা 1 কপি। 3টা পার্থক্য। 4 নম্বর হলো সমনের নির্দিষ্ট তারিখের সময় উল্লেখ থাকে, গ্রেপ্তারি পরোয়ানা নির্দিষ্ট তারিখের সময় উল্লেখ থাকে না। 5 নম্বর পার্থক্য, সমনের তারিখ ও সময় শেষ হয়ে গেলে মেয়াদ শেষ, গ্রেপ্তারি পরোয়ানায় আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বলবৎ থাকে। 6 নম্বর পার্থক্য হলো সমন হলো ফৌজদারি কার্যবিধি আইনের 68, পিআরবি 471। কেউ আবার 471 গ ম স এগুলা দেওয়ার দরকার নাই, 471। গ্রেপ্তারি পরোয়ানা হইল ফৌজদারি কার্যবিধি আইনের 75(1), পিআরবি হইল 468। শেষ। গ্রেপ্তারি পরোয়ানার পিআরবি হইল 468, 471 না। রিফাত ইসলাম বাবু যতটুকু পড়ায় ততটুকু নেন। 315 আসবে না, 471 আসবে। আমরা কি এতটুকু পারি? তাহলে সমন এবং গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে পার্থক্য মনে হয় আমরা একটু পারি। তাহলে আমার মনে হয় আমার এখন পড়ানো উচিত, কারণ অনেক রাত্র হয়ে গেছে, অনেক ফাওয়া আলাপ করেছি, এখন মূল পড়া চলে আসা উচিত। তাহলে আমি যদি পড়ি সমন কাকে বলে, দেখেন একেবারে সহজ। সমন কাকে বলে আমি সংজ্ঞাটা একটু বলি শুনেন। ফৌজদারি কার্যবিধি আইনের 68(1) ধারা মোতাবেক কোন মামলার বাদী অথবা সাক্ষীকে, কি বলি একটু গুরুত্ব সহকারে আগে শুনেন, বুঝেন, তারপর মুখস্থ করেন। একটা মামলার বাদী অথবা সাক্ষীকে কবে যাবে কোর্টে, নির্দিষ্ট তারিখ ও সময়ে কি করার জন্য, আদালতে হাজির হওয়ার জন্য, আদালত কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরযুক্ত 2 কপি যে আদেশনামা ইস্যু করা হয় তাকে বলা হয় সমন। একেবারে সিম্পল।
ফৌজদারি কার্যবিধি আইনের ৬৮(১) ধারা মোতাবেক কোন মামলার বাদী অথবা সাক্ষীকে নির্দিষ্ট তারিখ ও সময়ে আদালতে হাজির হওয়ার জন্য, আমি আবার বলি, কোন মামলার বাদী অথবা সাক্ষীকে একটা নির্দিষ্ট তারিখ ও সময়ে আদালতে হাজির হওয়ার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরযুক্ত 2 কপি যে আদেশনামা ইস্যু করা হয় তাকে সমন বলে। পারবেন? এতটুকু আমরা পারবো? কোন মামলার বাদী অথবা সাক্ষীকে নির্দিষ্ট তারিখ ও সময়ে আদালতে হাজির হওয়ার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরযুক্ত, এখানে প্রিজাইডিং অফিসার টফিসার কিছু লেখা দরকার না, আদালত কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরযুক্ত যে 2 কপি আদেশনামা ইস্যু করা হয় তাকে বলা হয় সমন। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে বলে দেই, একেবারে সিম্পল। কোন ব্যক্তি অথবা আসামিকে আদালতে হাজির করার জন্য, কোন ব্যক্তি অথবা আসামিকে আদালতে হাজির করার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরযুক্ত যে আদেশনামা ইস্যু করা হয় তাকে বলা হয় গ্রেপ্তারি পরোয়ানা। সিম্পল। ওই সানজিদা, তুমি কিন্তু দুষ্টামি করতেছ, বকাদার কারণ থেকে এখন তোমার মাথা চক্ক দিতেছে। আচ্ছা ঠিক আছে, বকা দিলাম না, থাক, বাদ দিছি, বাদ দে, সরি বলছি, যাও তুমি নর্মাল থাকো, ক্লাসটা ঠিক মতো করো, উল্টা আল্টা কমেন্টস করো না, একটু স্বাভাবিক থাকো। তুমি কেমন জানি আউলা জ্বালা হয়ে গেছো। আবার বলি, কোন মামলার বাদী বা সাক্ষীকে, আবার বলি, হ্যাঁ ঠিক আছে, সবাই বুঝতে পারছে। তাহলে আবার বলতেছি, কোন মামলার বাদী অথবা সাক্ষীকে একটা নির্দিষ্ট তারিখ ও সময়ে আদালতে হাজির হওয়ার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরযুক্ত যে 2 কপি আদেশনামা ইস্যু করা হয় এটা হলো সমন। আর একটা ব্যক্তি অথবা আসামিকে আদালতে হাজির করার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরযুক্ত 1 কপি যে আদেশনামা ইস্যু করা হয় তাকে বলা হয় গ্রেপ্তারি পরোয়ানা। এই দুইটা এখন পারি কিনা, গ্রেপ্তারি পরোয়ানা এবং সমন কাকে বলে আমরা কি পারি? প্রিজাইডিং অফিসার কারা, প্রিজাইডিং অফিসার কারা জানার দরকার নাই, প্রিজাইডিং অফিসার নিলে আরেক ঝামেলা, প্রিজাইডিং বানান ভুল করবে। আদালত কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরযুক্ত। তাহলে এই বুঝতে, শান্তিদা তুমি কি বুঝতে পেরেছ? এই যে মার্জিয়া আক্তার শামু লাগছে ক্লিয়ার স্যার, মিলন হোসাইন লাগছে ক্লিয়ার, শহীদুল ইসলাম লাগছে ক্লিয়ার, রোকন ক্লিয়ার, তারপরে মাসুম রানা ক্লিয়ার, মোটামুটি সবাই ক্লিয়ার। হাসান জেবি কি জানি না, যাই ক্লিয়ার। শাহিদুল ইসলাম ক্লিয়ার, শাহিদুল খুব ভালো স্টুডেন্ট, সবসময় অ্যাক্টিভ থাকে। তাহলে কি দাঁড়াইলো যে সমন কাকে বলে আমরা পারি, গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে আমরা পারি, সমন এবং গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে যদি পার্থক্য আসে সেটাও আমরা পারি। বুঝতে পেরেছেন? এই 3টা প্রশ্ন উত্তর আমরা পারি কিনা সবাই একটু আমাকে বলেন যে স্যার পারি। তাহলে কি দাঁড়াইলো, সমন কাকে বলে আমরা পাইলাম 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে সেটাও আমরা পেয়েছি। 3 নম্বর প্রশ্ন ছিল সমন এবং গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে পার্থক্য কি, সেটাও আমরা পেরেছি। তাহলে সমন কাকে বলে, কোন মামলার বাদী বা সাক্ষীকে একটা নির্দিষ্ট তারিখ ও সময়ে আদালতে হাজির হওয়ার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরযুক্ত 2 কপি যে আদেশনামা ইস্যু করে তাকে সমন বলা হয়। একেবারে সিম্পল একটা কথা। ওই লোকটা যে যাবে কোর্টে হাজির হওয়ার জন্য কবে যাবে, একটা নির্দিষ্ট তারিখ ও সময়। ওই যে আমার প্রাণপ্রিয় স্টুডেন্ট জুবাইদা বেগম জানি চলে আসছে। আমি আশা করি জুবাইদা তোমার স্বামী এবং তোমার বাচ্চারা খুব ভালো আছে, সুস্থ আছে। তোমার বিদেশ থেকে আনা যে পারফিউমটা, এটা আমি অদ্যাবধি পর্যন্ত ব্যবহার করতেছি অত্যন্ত কৃপণতার সাথে। তুমি বলতে পারো স্যার আল্লাহ আজকে 2-3 বছর হয়েছে, এটা এখনো শেষ হয় নাই। না, শেষ হয় নাই। খুবই যত্ন সহকারে অল্প অল্প করে ব্যবহার করি। খুব ভালো একটা স্মেল এবং খুব ভালো একটা পারফিউম তুমি এনেছো। তাহলে আবার বলি, কি দাঁড়াইলো, সমন কাকে বলে একেবারে সহজ, যে ফৌজদারি কার্যবিধি আইনের ৬৮(১) ধারা মোতাবেক একটা মামলার বাদী বা সাক্ষীকে একটা নির্দিষ্ট তারিখ ও সময়ে
আদালতে হাজির হওয়ার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরযুক্ত 2 কপি আদেশনামাকে সমন বলে। অ্যারেস্ট অফ ওয়ারেন্ট কাকে বলে? গ্রেপ্তারি পরোয়ানা। যে ফৌজদারি কাজবিধি আইনের 75-এর 1 ধারা মোতাবেক কোন ব্যক্তি অথবা আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য হবে না করার জন্য হবে? আদালতে হাজির করার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরযুক্ত 1 কপি যে আদেশনামা ইস্যু করা হয় সেটাকে বলা হয় গ্রেপ্তারি পরোয়ানা। আমি জানি অনেকে পর্যাপ্ত লেভেলে বিরক্ত হচ্ছেন যে স্যার জিনিসটা পারি, কেন বারবার বলতেছেন? আমরা তো পারি, আপনি কেন বারবার বলতেছেন? আপনি পারেন এটা আমি জানি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যতক্ষণ পর্যন্ত এটা আপনার মাথায় ইনস্টল না হবে ততক্ষণ পর্যন্ত আমার বলা উচিত, এতে আপনি বিরক্ত হইলে আমার কিচ্ছু করার নাই। তাহলে সমন কাকে বলে আমরা পারি, গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে আমরা পারি, সমনের সেরা ছবি কেমন আমরা দেখেছি, গ্রেপ্তারি পরোয়ানার সেরা ছবি কেমন আমরা দেখেছি। তাহলে কি আমরা মূল পড়ায় যাব? 68-1 কিন্তু অলরেডি পড়া শেষ। 68-1 বলেছে সমন কাকে বলে, এটা আমরা অলরেডি ড্যাশ ডান, আমরা পারি। এখন পড়বো 68-2, সমন কে জারি করতে পারে। একেবারে সিম্পল, সমন কে জারি করতে পারে এটা 68-2-তে বলা আছে যে ফৌজদারি কাজবিধি আইনের 68-2 ধারা মোতাবেক পুলিশ অফিসার অথবা আদালত কর্তৃক নির্দেশিত যে কোনো ব্যক্তি সমন জারি করতে পারে। একেবারে সিম্পল। প্রশ্ন হইল কে কে সমন জারি করতে পারে? একটা কথা বলছে আর কি। ওই যে নাইম, তুমি বলছো স্যারকে আরেকটা দেওয়ার জন্য এত প্রশংসা করতেছে, বুঝতে পেরেছেন আপু? জুবেদা তোমারে বলতেছে নাইম, জুবেদা তোমাকে নাইম বলতেছে স্যারকে আরেকটা দেন, এই জন্য স্যারে বারবার প্রশংসা করতেছে। আমি একবারে কিভাবে যে নাইম তোমাকে বুঝাবো যে আমার মনের কথাটাই তুমি বলছো। মানে আমিও চাই জুবেদা আমাকে আরেকটা পারফিউম দেখ, আরেকবার সে মিশনে যাক। যদি এখন মিশন যাওয়া ভয়ঙ্কর লেভেলের কষ্ট, 6 মাসের ট্রেনিং করা লাগে, মারাত্মক লেভেলের কষ্ট। তারপরেও আমি আশা করি সে যদি আরেকবার মিশনে যায় অবশ্যই আমার জন্য একটা জায়গায় 2টা পারফিউম নিয়ে আসবে। আচ্ছা আমরা শুরু করে দেই। তাহলে প্রশ্ন আসলো কে কে সমন জারি করতে পারে, মানে কে বলতে পেরেছে ব্যক্তিটা কে কে? একেবারে সিম্পল, ফৌজদারি কাজবিধি আইনের 68-2 ধারা মোতাবেক পুলিশ অফিসার অথবা আদালত কর্তৃক নির্দেশিত যেই কোনো ব্যক্তি সমন জারি করতে পারে। আমার প্রাণপ্রিয় স্টুডেন্ট এই শায়দ কি বলছে শাওন, যে স্যার যারা নতুন তাদের জন্য বলি স্যার যতটুকু বুঝায় ততটুকুই বুঝেন, আমার মতো বেশি বুঝতে যায়েন না, তাহলে পরীক্ষার হল পর্যন্ত যাইতে পারবেন না। তার আগে ঝরে যাবেন, অযথা টপিক টেনে বা ফাও প্রশ্ন করে স্যারের কনস্ট্রাকশন নষ্ট কি কনসেন্ট্রেশন অন্যদিকে না নেই। তার অবশ্যই প্রয়োজনে প্রশ্ন করবো, ইনশাল্লাহ এখানে সবাই ভালো ফলাফল করব। বেশি বকবক করলে ধরা খেয়ে যাব। আচ্ছা তাহলে আবার বলি, 68-2 বলা আছে যে সমনটা কে কে জারি করতে পারে। এই কে কে জারি করতে পারে বলতে বুঝাইছে ব্যক্তিটা কে কে। একেবারে সিম্পল, ব্যক্তি হইল যে আদালত কর্তৃক, প্রথম হইল বলা আছে পুলিশ অফিসার অথবা আদালত কর্তৃক নির্দেশিত যে কোনো ব্যক্তি সমন জারি করতে পারে। এর অর্থ হইল আদালত যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বরাবর পাঠায়, আদালত যদি ইউএনও বরাবর পাঠায়, আদালত যদি মেম্বার বরাবর পাঠায়, আদালত যদি কোনো পেশকারকে দিয়ে পাঠায়, তাহলে সমন জারি হবে, কোনো সমস্যা নাই। তবে সাধারণত পুলিশ অফিসারকে দেয়, এজন্য বলা আছে পুলিশ অফিসার অথবা আদালত কর্তৃক নির্দেশিত যেই কোনো ব্যক্তি সমন জারি করতে পারে। 68-2 আমাকে একটু কমেন্টস করেন 68-2 ক্লিয়ার কিনা। তাহলে 68-1 68-2 আমরা পারি। 68-1 পেলাম যে সমন মূলত কাকে বলে, 68-2 পেলাম সমন কে কে জারি করতে পারে। এতটুকু কি আমরা ক্লিয়ার? তাহলে 4টা প্রশ্ন টোটাল আজকে আমরা পড়েছি। 1 নম্বর প্রশ্ন সমন কাকে বলে, 68-1 PRB 471। 2 নম্বর প্রশ্ন পড়েছি গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে, 75-1 PRB 468।
3 নম্বর প্রশ্ন পড়েছি সমন এবং গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে পার্থক্য। 4 নম্বর প্রশ্ন পড়েছি সমন কে কে জারি করতে পারে, মানে ব্যক্তিটা কে কে। ওকে, এখন আমরা চলে যাব 5 নম্বর প্রশ্নে, সমন জারির পদ্ধতি। আজকের ক্লাসের শেষ বেচা বিক্রির প্রশ্ন, যে সমন জারির পদ্ধতি মানে কি পদ্ধতিতে আমরা সমনটা জারি করব। যায় কি ওই লোকের মুখের উপর মেলা দিয়ে চলে আসবো, নাকি দিয়ে বলবো জয় বেটা সই কর, অথবা বলবো যে আরে বেটা কথা কস না তাড়াতাড়ি সই কর, অথবা ওই লোকের বাড়ির সামনে মেলা দিয়ে চলে আসবো কিনা, কিভাবে আমরা কি পদ্ধতিতে সমনটা জারি করব। গ্রেপ্তারে যেরকম পদ্ধতি ছিল, কথা কার্য দেওয়া, নাইলে সকল কৌশল, নাইলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে যাবে না, অনুমতি নিব, প্রবেশ করব, বাহির হব, প্রয়োজন অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না, দেহ তল্লাশি, মহিলা, আপত্তিকর, যেরকম একটা গ্রেপ্তারের পদ্ধতি ছিল, ঠিক এইখানেও সেম। আপনারা কি আমার মতো এরকম স্পিড লেভেলটা কি তৈরি করেছেন, যে সাহায্য সালে 42-এ সাহায্য সালে সাহায্য করতে বাধ্য, 42-এ ক গ্রেপ্তারের ক্ষেত্রে খতে আইন শৃঙ্খলা সরকারি সম্পত্তি রক্ষা, 43-এ জনসাধারণ কর্তৃক জনসাধারণ, 44-এ কতিপয় আমলযোগ্য, 45-এ গ্রাম প্রধান হিসাব, 90, 46-এ গ্রেপ্তার, 1 কথা কার্য দেহ, 2 সকল কৌশল, 3 আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে যাবে না, 47 অনুমতি, 48 প্রবেশ, 49-এ বাহির, 50 অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না, 51-তে দেহ তল্লাশি, 52-তে মহিলা, 53 আপত্তিকর, 54 1, 2 আর 54 ক 54 54 1-এর প্রথম পয়েন্ট বলা আছে পুলিশ অফিসারের সামনে, 2 বলা আছে তষ্ট সাক্ষ্য পাওয়া গেলে, 3 হলো আমলযোগ্য অপরাধের সাথে জড়িত সন্দেহজনক ব্যক্তিকে, এরপর হলো গড়ভাঙ্গা জিনিসপত্র, সরকার, সুরাইমাল, পুলিশ, সামরিক বাহিনী, দেশ বিদেশ, 565(3), অনুরোধপত্র, ওসি কর্তৃক গ্রেপ্তার, অধস্তন কর্তৃক গ্রেপ্তার, নাম ঠিকানা না বললে, নাম ঠিকানা সঠিক পাওয়া গেলে মুসলাখা দিয়ে ছেড়ে দেওয়া, আর যদি পাওয়া না যায় দ্রুত আদালতে প্রেরণ করা, 58-তে অনুসরণ, 59-এ একজন সাধারণ কর্তৃক গ্রেপ্তার, 2 আবার গ্রেপ্তার, 3-এ ছেড়ে দেওয়া, 60-এ ওসির কাছে প্রেরণ করা, ওসি আদালতে, 61-তে 24 ঘন্টা, 62-তে লিখিত প্রতিবেদন, 63-তে শর্ত জামিন মুসলেক আদালতের বিশেষ আদেশ, 64-টি ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেপ্তার, 66-তে পুলিশ আদালত থেকে পলাতক, 67-তে পুনরায় গ্রেপ্তার, 67 ক পুলিশ অফিসার বিরুদ্ধে ব্যবস্থা, 68 সমন কাকে বলে, 68-2 সমন কে কে জারি করতে পারে, 75-এ গ্রেপ্তারি পরোয়ানা। এই তো ছিল মনে হয় বেচা বিক্রি, নাকি ভুল হয়েছে? ঠিক আছে না ভুল হয়েছে বলেন তো? আপনাদের ব্রেন যদি শার্প করতে চান, ব্রেনকে যদি পর্যাপ্ত লেভেলের কাজে লাগাইতে চান, প্রচুর পড়বেন, তাহলে চলে আসবে। শুনেন, আগে একটা কথা ছিল যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা হলো ফালতু এবং ফাও কথা, ওটা বাদ হয়ে গেছে। এখন এটার সাথে যোগ হয়েছে প্রপার প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি সারাদিন অনুশীলন করতেছেন, আপনি 130 গতিতে বল করবেন, কিন্তু প্রত্যেকদিন আপনি অনুসরণ করতেছেন 100 গতিতে, তাহলে আপনার এটা প্র্যাকটিস বলে না। প্রপার প্র্যাকটিস মানে সর্বোচ্চ লেভেলের হাই এফিসিয়েন্ট দিয়ে, হাই এফোর্ট দিয়ে যে প্র্যাকটিসটা করা, সেটাকে বলা হয় প্রপার প্র্যাকটিস। তাহলে প্রপার প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আচ্ছা, আমরা বেশি বকবক করে ফেলেছি, এখন আমরা 5 নম্বর প্রশ্নে যাই। সমন জারির পদ্ধতি মানে কি পদ্ধতিতে আমরা সমনটা জারি করব। আপনারা প্রচুর পড়বেন, বেশি বেশি পড়বেন, ব্রেনটাকে বেশি বেশি শার্প করবেন। 1, 2, 100 পর্যন্ত পড়বেন, আবার 100 থেকে পিছনে পড়বেন, দেখবেন আপনার ব্রেন অনেক শার্প, অনেক ইয়ে হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে। 199, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, 90 এভাবে পড়বেন, বেশি বেশি স্পিডে পড়বেন, দেখবেন আপনার ব্রেন পুরো ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের সমন জারির পদ্ধতি। 69-এর 60টা ক্লোজ, এরপরে 70, 71, 72, 73, 74 পর্যন্ত আমরা পড়ব। আচ্ছা, তাহলে আমরা এখন যাব 69-এর 1। একে বলা আছে যেহেতু 1 নাম্বার ক্লোজ, ব্যক্তিও একজন, একবারে সহজ। যার প্রতি সমন জারি করা হবে তাকে সমনের 1 কপি দিলে সমন জারি হয়েছে বলে গণ্য হবে, শেষ। আর কপিতে স্বাক্ষর মাক্ষর কিচ্ছু না লাগবে না, কারণ কিছুই না। আর যদি বলেন যে যার প্রতি সমন জারি করা হবে তাকে সমনের 1 কপি দিয়ে অপর কপিতে স্বাক্ষর নিলেও সমন জারি হয়েছে বলে গণ্য হবে, তাও হবে, কোনো ভুল নাই। তাহলে 69-এর 1-এ পেলাম যেহেতু সমন 2 কপি, তাহলে যার প্রতি সমন জারি করা হবে তাকে সমনের 1 কপি দিয়ে অপর কপিতে প্রাপ্তি স্বীকার নিলেও সমন জারি হয়েছে বলে গণ্য হবে। এখন হলো 69-এর 2 মানে তার ব্যক্তিও একাধিক, ক্লোজও 2 নাম্বার। 2-এ বলা আছে যাদের প্রতি সমন জারি করা হবে। খেয়াল করেন আমি কি বলি। 2-এ বলা আছে দুঃখিত, 2-এ বলা আছে যাদের প্রতি সমন জারি করা হবে
তাদেরকে সমনের এক কপি দিয়ে অপর কপিতে প্রাপ্তি স্বীকার নিলেও সমন জারি হয়েছে বলে গণ্য হবে। কত সুন্দর পড়া, একবারে রকেট সায়েন্স, একবারে ভয়ঙ্কর লেভেলের পড়াশোনা। ওরে পড়তে 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 বাসার ভিতরে যত মশা আছে সব মেরে ফেলছি, কিন্তু পড়া মুখস্থ হয় না, এরকম যেন না হয়। কি বলি একটু বুঝেন। ওই আমির আহমেদ বলতেছে স্যার সংশোধনে 69 সাইড আছে, এটা বলেন স্যার। আরে ভাই সাইড পর্যন্ত কি আমি গেছি এখনো? আমার আগে যাওয়ার দরকার নাই, আগে আমার পিছনে থাকেন। তাহলে 69 এক পাইলাম যে যার প্রতি সমন জারি করা হবে তাকে এক কপি দিয়ে আরেক কপিতে প্রাপ্তি স্বীকার, মানে এক মানে একজন, এই জন্য হচ্ছে যার। 2 বলা আছে একাধিক, যাদের প্রতি সমন জারি করা হবে তাদের প্রত্যেককে এক কপি দিয়ে অপর কপিতে প্রাপ্তি স্বীকার। এখন প্রশ্ন হলো স্যার, লোক যদি 5 জন হয়, সমন যদি 2 কপি হয়, তাহলে কি করব? এই 5 জন হলে একটা সমনরে 5 কপি করবেন, 5 জনের 5 কপি দিয়া বাকি যে এক কপি থাকবে ওইটার ভিতরে বাকি 5 জনের স্বাক্ষর নিয়ে চলে আসবেন। এটা বুঝছেন কিনা? একটা সমনে ধরেন না 5 জন ব্যক্তির নাম আছে, তাহলে এই সমন তো 2 কপি আপনাকে দিছে। প্রথম কপি যেটা তাদেরকে দিবেন, এটা 5টা ফটোকপি করে তাদেরকে দিয়ে দিবেন, আর যেটা আপনার কাছে আছে ওইটার ভিতরে বাকি 5 জন লোকের স্বাক্ষর দিবেন, তাইলে হবে। তাহলে 69 এক পারি, 69 2ও পারি। একে পাইলাম যে যার প্রতি সমন জারি করা হবে তাকে এক কপি দিয়ে আরেক কপিতে প্রাপ্তি স্বীকার। 2 পাইলাম যাদের প্রতি সমন জারি করা হবে তাদেরকে এক কপি দিয়ে অপর কপিতে প্রাপ্তি স্বীকার। এখন যা বলে 69-3। 69-3 হলো যদি কোনো কোম্পানি অথবা প্রতিষ্ঠান হয়, একবারে সিম্পল। কোনো কোম্পানি অথবা প্রতিষ্ঠান যদি হয়, তাহলে ওই কোম্পানি অথবা প্রতিষ্ঠানের যে মালিক অথবা ম্যানেজার থাকে তাদের বরাবর সমনের কপি প্রেরণ করলেই সমন জারি হয়েছে বলে গণ্য হবে। আপনারা সরাসরি যাওয়ার দরকার নাই, এটা আপনি ডাকে পাঠিয়ে দিলেই সমন জারি হয়েছে বলে গণ্য হবে। পারবেন? তাহলে 3 পাইছি কার? কোম্পানি বা প্রতিষ্ঠান। কোম্পানি হলো লাভজনক যেটা, আর প্রতিষ্ঠান হলো অলাভজনক। তাহলে ঢাকা মেডিকেল হলো একটা অলাভজনক প্রতিষ্ঠান। প্রাইমারি স্কুল, হাই স্কুল, তারপর বিভিন্ন হাসপাতাল যেগুলোতে লাভ নাই সেগুলো হলো প্রতিষ্ঠান। যেগুলা লাভ করে সেগুলোকে বলা হয় কোম্পানি। আপনি বলতেন স্যার প্রাইভেট হাসপাতাল তো লাভ করে, তাহলে প্রাইভেট হাসপাতাল একটা কোম্পানি। তাহলে কি দাঁড়াইলো? কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি সমন জারি করা হয়, তাহলে তাদের যে মালিক থাকবে বা ম্যানেজার থাকবে তাদের প্রতি সমনের কপি প্রেরণ করলেই সমন জারি হয়েছে বলে গণ্য হবে। এটা পাইলাম 69-এর 1, 2, আর কোম্পানি প্রতিষ্ঠান পেয়েছি 3। এই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বা জুলাই আন্দোলন করার পর 2025 সালে আমাদের সিআরপিসিটা সংশোধন হয়েছে। হওয়ার পর এখানে আরেকটা দ্বারা যুক্ত হয়েছে 69-এর 4। 69-এর 4 বলা আছে যার প্রতি সমন জারি করা হবে, মানে যার অথবা যাদের প্রতি সমন জারি করা হবে তাদেরকে সমনের কপি ইমেইলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফ্যাক্সের মাধ্যমে, জিমেইলের মাধ্যমে, ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমেও যদি প্রেরণ করা হয় তাহলেও সমন জারি হয়েছে বলে গণ্য হবে। 69-এর 4 এটা একবারে রকেট সায়েন্সের কিছু না, সিম্পল একটা কথা বলছি। এটা বুঝছেন কিনা? তাহলে 69-এর 4 কি বলা আছে? যার অথবা যাদের প্রতি সমন জারি করা হবে বা কোম্পানির প্রতি যদি সমন জারি করা হয়, তাহলে লিখবেন কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের প্রতি সমন জারির ক্ষেত্রে ওই ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের যে ইমেইল রয়েছে, ফ্যাক্স নাম্বার রয়েছে, টেলিফোন নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, ভাইবার রয়েছে, ইমু রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, অথবা ইন্টারনেট কেন্দ্রিক অন্য যেই কোনো মাধ্যম রয়েছে, ওই মাধ্যমগুলো ব্যবহার করে যদি তাদেরকে সমনের কপি প্রেরণ করা হয় তাহলেও সমন জারি হয়েছে বলে গণ্য হবে। আমাকে একটু ক্লিয়ার দিবেন 69-এর 1, 2, 3, 4 আমরা পারি কিনা? আমি কি বেশি কথা বলতেছি কিনা আল্লাহ জানে। আমার কথা কি শুনতেছেন আপনারা? উনসত্তরের 1, 2, 3, 4 আমরা কি পারি? ওই দিক দিয়ে আবার আফিমের কথা মনে পড়ছে, কোকেনের কথা মনে পড়ছে, ইয়াবার কথা মনে পড়েছে, ফেন্সিডিলের কথা মনে পড়েছে, গাঁজা গাছ, গাঁজা, এই গাঁজা সেবন করলে, আবার অ্যালকোহল পাইলে, অ্যালকোহল খাইলে, অ্যালকোহল ওষুধ হিসাবে, ফসই তাড়ি, আবার ঘুমের ওষুধ, আর একটা সীসা অথবা কি বলেন? সীসা অথবা কি
ওই 34 কি সীসা অথবা কি লবণ? আগামীকাল সকাল 6টায় আমার 15 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা আছে। আপনারা মনে করেন না যে স্যার 10টা থেকে যদি পড়ান, 9:50 থেকে পড়ান, অনেক রাত্র হয়ে যায়, ঘুম চলে আসে, আমরা পারি না। আমি কিন্তু আপনার আগে ঘুম থেকে উঠি। আমি কিন্তু আগামীকাল সকালে 15 কিলোমিটার দৌড় দিব। ওখান থেকে এসে রেডি হয়ে তারপর 8টা থেকে আমার আবার ডিউটি অফিসার আছে নারায়ণগঞ্জ সদর থানায়, সেইখানে থাকবো। যদি আপনাদের সুযোগ থাকে কেউ নারায়ণগঞ্জ সদর থানায় যদি আসেন, পেট শক্তি খাওয়ানো হবে সর্বোচ্চ। পেট আপনার, পকেট আমার। দাওয়াত রইল, যে কেউ চাইলে চলে আসতে পারেন নারায়ণগঞ্জ সদর থানায়। যা খেতে মন চায় তাই খাওয়ানো হবে। তাহলে কি পেলাম? 69-এর 1, 2, 3, 4 আমরা মোটামুটি ক্লিয়ার। মোটামুটি বলতে মনে হয় 100% ক্লিয়ার। এখানে ফেসের কিছু নাই, সিম্পল কথা বলছি। 69-এ 1 বলছি যার প্রতি, 2-এ বলেছি যাদের প্রতি, 3-এ বলেছি কোম্পানি বা প্রতিষ্ঠানের প্রতি, 4-এ বলেছি ইন্টারনেট ভিত্তিক ফ্যাক্স, ইমেল, জিমেল, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেসবুক, মেসেঞ্জার, ইমো, তারপরে আর কি আছে, যত ধরনের ইন্টারনেট ভিত্তিক যে অনলাইন প্ল্যাটফর্ম আছে সকল প্ল্যাটফর্ম ব্যবহার করেও এই সমনের কপি প্রেরণ করে যথাযথ প্রক্রিয়ায় সমন জারি করা যাবে। তারপর আমরা এখন চলে যাব 70 ধারায়। একেবারে সহজ। 70 ধারায় আগে বলা ছিল সাবালক পুরুষ। 70 ধারায় বলা ছিল সাবালক পুরুষ। 70 ধারায় বলা ছিল কি? সাবালক পুরুষ। এটাকে এখন কারেকশন করে হয়েছে পুরুষ নাই। ওই নারায়ণগঞ্জ জেলা ছিল, এখন চাঁদপুর ডিএসবি তে আছে। তাহলে আমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো চাঁদপুরে। একজন বলছে আপনাকে পেট শক্তির দাওয়াত রইল স্যার, সোনারগাঁও থানায় আইসেন। এই তুমি কিন্তু সবার সামনে কথা বলে বিপদে পড়বা। আমার কিন্তু ওই যে সোনারগাঁও থানার এখানে তোমার ইয়া আছে, না না সোনারগাঁও না, সিদ্ধিরগঞ্জে ওই যে ইন্ডাস্ট্রিয়াল 4 আছে, ইন্ডাস্ট্রিয়াল 4 নাকি আছে, ওইখানে আমার নির্বাচনী ট্রেনিং আছে। ওখানে গেলে কিন্তু তোমার বিপদ, তোমার কিন্তু খাওয়াইতে হবে। আচ্ছা, এবার একটু আসি। 70-এ সাবালক পুরুষ ছিল এক সময়, কিন্তু এটা এখন বাদ হয়েছে। এখন হয়েছে সাবালক পুরুষ অথবা নারী। তাহলে দেখেন 70 বানান দন্ত্যাস্য দিয়ে, সাবালক বানান দন্ত্যাস্য দিয়ে। তাহলে 70-এ বলা আছে যার প্রতি সমন জারি করা হবে তাকে যদি খুঁজে পাওয়া না যায়। এতক্ষণ পর্যন্ত আমরা ওই ব্যক্তিকে খুঁজেছি। আইন বলতেছে আপনি কষ্ট করে তার বাড়িতে গিয়েছেন করিমের প্রতি সমন জারি করতে। এখন করিম নাই। করিম চলে গেছে বিলে ছোট ছোট মাছ ধরার জন্য। করিম চলে গেছে পুলিশের কথা শুনে পালে আরেক জায়গায়। করিম চলে গেছে বাজারে। তাহলে কি করবেন? তাহলে যার প্রতি সমন জারি করা হবে তাকে যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে তার পরিবারের সাবালক পুরুষ অথবা মহিলার প্রতি সমনের 1 কপি দিয়ে আসলো সমন জারি হয়েছে বলে গণ্য হবে, মানে আরেক কপিতে স্বাক্ষর নিয়ে। তাহলে সমন 1 কপি দিয়ে আরেক কপিতে স্বাক্ষর নিয়ে আসলো সমন জারি হয়েছে বলে গণ্য হবে। তাহলে আমরা কি পেলাম? যে যার প্রতি সমন জারি করা হবে তাকে যদি খুঁজে পাওয়া না যায়। এখন প্ল্যান বি, যার প্রতি সমন জারি করা হবে তারা যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে তার পরিবারের আগে ছিল সাবালক পুরুষ, এখন আইনটা কারেকশন করে হয়েছে সাবালক পুরুষ অথবা মহিলার প্রতিও সমন দিয়ে আসলে আরেক কপিতে প্রাপ্তির স্বীকার নিল সমন জারি হয়েছে বলে গণ্য হবে। 70 শেষ। 70 মনে হয় আছে, গবেষণা করার মতো কিছু নাই। এখন পড়ব আমরা 71। 71-এ কি আছে বলেন? 71-এ বলা আছে যার প্রতি সমন জারি করা হবে তাকেও খুঁজে পাওয়া যায় নাই, তার পরিবারে কোনো সাবালক পুরুষ মহিলাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম হয় কিনা? তাহলে যার প্রতি সমন জারি করা হবে
তাকে যদি খুঁজে পাওয়া না যায় অথবা তার পরিবারে যদি কোনো সাবালক পুরুষ অথবা নারীকে খুঁজে পাওয়া না যায়, তাহলে এই ভদ্রলোক যেই জায়গায় বসবাস করে, এখন হলো প্ল্যান সি, এই এতক্ষণ ছিল বি, এখন হলো সি, প্ল্যান এ হলো তার কাছে দিয়ে আসবো, এন্ড প্ল্যান বিতে আছে তারে পাই নাই, তার পরিবারের সাবালক পুরুষ মহিলা যারা দিয়ে আসছি, এন্ড ৭১ বলা আছে যে তার পরিবারে সেও নাই, তার পরিবারে সাবালক পুরুষও নাই, মহিলাও নাই। তাহলে আইনে বলা আছে তাহলে সে যে জায়গায় বসবাস করে ওই বসবাসের প্রকাশ্য স্থানে এক কপি লটকায়া দিয়া আর এক কপিতে আশেপাশের মানুষের স্বাক্ষর নিয়ে আসলেও সমন জারি হয়েছে বলে গণ্য হবে। বাংলা আলাপ হলে আপনি যে কষ্ট করে গেছেন, আপনার খালি হাতে ফেরত দরকার নেই আসার, একটা না একটা ব্যবস্থা করে জারি করে আসেন। তাহলে ৭১ পারবেন কিনা? ৭১ পাইলাম যে যার প্রতি সমন জারি করা হবে তাকে এবং তার পরিবারে যদি কাউকে খুঁজে পাওয়া না যায়, তাহলে সে যেই জায়গায় বসবাস করে ওই বসবাসের প্রকাশ্য স্থানে সমনের এক কপি লটকিয়ে দিয়ে আরেক কপিতে আশেপাশের সাক্ষীদের সাক্ষ্য নিলেও সমন জারি হয়েছে বলে গণ্য হবে। আমাকে একটু ক্লিয়ার দেন, ৭০ ৭১ পারে কিনা? যিনি আমাকে বলেছিলেন যে শুভেচ্ছার স্বাগতম বা আন্তরিক অভিনন্দন বলার জন্য, উনি কি ক্লাস করতেছেন নাকি আছেন না চলে গেছেন? তাহলে কি আমরা কি বুঝতে পেরেছি আমরা ৭০ ৭১? ওই ফাজিলের দল, ৭০ ৭১ কি ক্লিয়ার না ঘুমাইতেছে সব আল্লাহ জানে রে, নাকি গল্প বলবো বলেন তো? ওই গল্প বলবো না পড়াবো? তাহলে ৬৯-এ ১ পেলাম যার প্রতি, ২-এ পেলাম যাদের প্রতি, ৩-এ পেলাম কোম্পানি বা প্রতিষ্ঠান, ৪-এ পেলাম জিমেল ইমেল, ৭০-এ পেলাম সাবালক পুরুষ মহিলা, ৭১-এ পাইলাম প্রকাশ্য স্থানে লটকিয়ে। আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ পড়াইছি, একটু গল্প করি, আর ভাল লাগতেছে না, একটু গল্প করি, ২ মিনিট গল্প করি, তারপর আবার পড়াই, নাকি বলেন? দূর, অনেকক্ষণ পড়াইছি, ২ মিনিট গল্প বলি, এই সমন নিয়ে একটু গল্প বলি, আমার পার্সোনাল লাইফ নিয়ে। ওই আলাপবাদ, বই পুস্তক বহুত পড়াইছে, আর পড়াবো না। এখন আমার ব্যক্তিগত বিষয়ে আসি। আমি হইলাম একজন সরকারি কর্মচারী। পড়াবাদ তো, পড়াবাদ দেন, আমার কথা শুনেন, আগে একটু গল্প করি। আমি হইলাম একজন সরকারি কর্মচারী। আমি স্পেশাল ব্রাঞ্চ এসবি ঢাকায় কর্মরত আছি। আমি আমার স্ত্রীকে এলাকায় মারধর করেছি, অথবা আমার ভাই তার স্ত্রীকে মারধর করেছে, অথবা এলাকায় আমি একটা অপরাধ করেছি, অথবা কোনো একটা কারণে আমার বিরুদ্ধে এলাকায় একটা মামলা হয়েছে। কথাকে বুঝেন, গল্প করি, পড়াবাদ। এখন কোনো কারণে আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, অথবা কোনো কারণে আমি একটা মামলার সাক্ষী হয়েছি, যে কোনো একটা বিষয়। এখন পুলিশ আমার বাড়িতে গিয়েছে, আমি কি বাড়িতে থাকি যে পুলিশ আমার বাড়িতে গেলে পাবে? পাবে না। তাহলে আদালত কি করবে দেখি বলেন তো? আর পড়ালেখা বাদ, একটু গল্প করি, আমাকে বলেন আদালত কি করবে বলেন? আমি তো ঢাকায় স্পেশাল ব্রাঞ্চে কর্মরত আছি। এখন আদালতের কাজ কি হবে? আমার বাড়িতে গিয়ে সমন পাঠাবে, না আমি স্পেশাল ব্রাঞ্চে কর্মরত আছি এইখানে পাঠাবে? কি করবে আদালত কি বলেন তো? পড়ালেখা বাদ, ব্যক্তিগত আলাপ করি, পার্সোনাল লাইফ নিয়ে কথা বলি। বলেন, আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে বা আমার এলাকায় একটা মামলা হয়েছে, ওই মামলার আমি একটা সাক্ষী। এখন আদালত কোনোভাবে জানতে পেরেছে যে আমি একজন সরকারি কর্মচারী এবং ঢাকার স্পেশাল ব্রাঞ্চে আমি কর্মরত আছি। এই ক্ষেত্রে আদালতের কাজ কি হবে দেখি আপনাদের কমন সেন্স কি বলেন? পড়াবো না, যান একটু গল্প করি।
রুবেল হোসেন বলছে ইউনিটে পাঠাবে। রাজুল বলতেছে অফিস প্রধান বরাবর পাঠাবে। সৌরভ মন্ডল বলছে স্পেশাল ব্রাঞ্চে পাঠাবে। অ্যাবসলিউটলি রাইট। এই জন্য দেখবেন কিলেক্সে ওয়েলকাম স্যার, আমার নতুন IP4 কাশপুরে বদলি হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আপাতত ট্রেনিং স্থগিত। হ্যাঁ, ট্রেনিং স্থগিত আমি জানি। ট্রেনিং চালু হইলে আমার নাম দেওয়ার জন্য বলেছি, আমি ট্রেনিং করব। ট্রেনিং করার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত। ওখানে কিছু পয়সা পাওয়া যায়, পয়সা। অর্থনৈতিক চরম সংকটে আছি, ওখানে গেলে যদি করে পয়সা পাই 600 টাকা করে নাকি পাওয়া যায় শুনেছি। সবচেয়ে বড় কথা হলো নাইট ডিউটি করা লাগবে না। আচ্ছা, পড়ায় আসি। পড়াবো না, গল্পে আসি। তাহলে আমি হইলাম একজন সরকারি কর্মচারী। আমি কোনো কারণে একটা মামলার সাক্ষী আমি হয়েছি। এখন এই মামলার সাক্ষী হওয়ার কারণে আদালত আমার বাড়িতে গিয়ে শুনেছে আমি নাকি সরকারি কর্মচারী। এখন কর্তৃপক্ষে বা আদালতের কাজ হবে, আমি যেই ইউনিটে কর্মরত আছি ওই ইউনিট প্রধান বরাবর এই সমানের কপি প্রেরণ করবে। তখন ইউনিট প্রধান আবার কি করবে, এটা পাইলে সে আবার 69-এর 1, 2, 3 ধারা মোতাবেক আমার প্রতি এটা জারি করবে। কিরকম, সে আমাকে ডাকে বলবে যে আজাদ সাহেব আপনি আসেন, আপনার একটা সমন আসছে, আপনি এক কপি নিয়ে যান, আরেক কপিতে স্বাক্ষর করেন। যেটা আমরা মেজর অফিস সব বিভিন্ন জায়গায় করে থাকি। আপনারা দেখবেন বিভিন্ন মামলা হইলে ওই লোকটা যে ইউনিটে কর্মরত ওই ইউনিটে তার চিঠি চলে যায় সাক্ষীর জন্য। আচ্ছা ঠিক আছে, একটু পড়াই, যেহেতু অনেক গল্প করছি 5 মিনিট, এবার একটু পড়াই। এখন পড়বো আমরা 72 ধারা। 70, 71 পাইছি। 70-এ পাইছি সাবালক পুরুষ মহিলা। 71-এ পেয়েছি যে যার প্রতি সমন জারি করবে তারও পাই না, তার পরিবারে কেউ নাই, তাহলে সে যেইখানে বসবাস করে সে বসবাসের প্রকাশ্য স্থানে। এখন পড়বো আমরা 72 ধারা। 72 ধারা পড়ানোর আগে একটু গল্প গুজব করেছি, এখন আবার পড়ায় চলে আসে। 72-এ বলা আছে যার প্রতি সমন জারি করা হবে সে যদি সরকারি কর্মচারী হয়। কথাটা বুঝেন কি বলছি, যে যার প্রতি সমন জারি করা হবে সে যদি সরকারি কর্মচারী হয়, তাহলে তিনি যেই ইউনিটে কর্মরত আছেন ওই ইউনিটের বরাবর প্রধানের বরাবর সমনের কপি প্রেরণ করতে হবে এবং ইউনিট প্রধান অত্র আইনের 69 ধারা অনুসরণ করে তা কার্যকর করবে বা তা জারি করবে। জারি বলতে বুঝেছে আমার এসবির প্রধানকে বলছে আপনি ওই যে এক কপি নিয়ে আরেক কপিতে তার প্রাপ্তি স্বীকার নিয়ে কোর্টে পাঠিয়ে দিবেন, এটাই বুঝাইছে 69-এর 1, 2, 3 মিলে বা 4 মিলে। এই কথাটা বলা আছে 72 ধারা। তাহলে 72 ধারা পেলাম হলো সরকারি কর্মচারী। পারবেন? তাহলে 72 ধারা কি পেয়েছি, সরকারি কর্মচারী। তাহলে যার প্রতি সমন জারি করা হবে সে যদি সরকারি কর্মচারী হয়, বাংলা লাভ মুখস্থ করার কিচ্ছু নাই। নুসরাত শারমিন আমার বেস্টমেট, আমার জিগিরি দোস্ত না, আল্লাহ তখন দেখা সাক্ষাৎ হয় নাই। নুসরাত শারমিন তুই ক, এই 72 ধারা যে পড়াইলাম এতক্ষণ মামা, এটা কি বেশি জটিল না সাধারণ বিষয়? যে লোকটার প্রতি আমরা সমন জারি করব যদি একটা সরকারি কর্মচারী হয়, তাহলে সে যে জায়গায় কর্মরত আছে ওইখানকার ইউনিট প্রধান বরাবর সমনের কপি প্রেরণ করলে সে 69 ধারা অনুসরণ করে সমন জারি করলে সমন জারি হয়েছে বলে গণ্য হবে। শেষ। মামা তুই কয়, এটা কি খুব জটিল বিষয় না একবার সিম্পল? এটা হলো 72 ধারায়। এখন আমরা পড়ব 73 ধারা, আরো সহজ, তবে একটু হালকা জটিল আছে। যদি সর্বোচ্চ বেঞ্চ আমার দিকে রাখেন তাহলে আমি 73 ধারা পড়াবো। আর যদি বলেন যে না স্যার আজকে আর পড়ায় না, তাহলে আর দিব না। বলেন কি করব? আজকের ক্লাসের শেষ ধারা 73, 74 লাগবে না, 74 বাদ। আজকের ক্লাসের শেষ ধারা 73, এটা কি পড়াবো না বাদ দিব আজকে? না আর দিব না, 72 মধ্যে রাখি, আর দিব না। কারণ 73 আছে, 93 ক আছে, 93 খ আছে, 74 আছে। এটা আমি একটু বুঝে দিতে হবে, বেশি জোর করে গায়ে জোরে দিলে হবে না, অল্প অল্প করে যাই। আর অনুরোধ করা দরকার নাই, এতটুকু ব্লক করে দেওয়া হলে আর বেশি যাব না। অনেক পড়াইছি, ওরা আবার বেশি চাপ পড়ে যায়। না আর দিব না।
তাহলে সমন কাকে বলে পাইছি 68 ধারায়, গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে পেয়েছি 75 ধারায়, মানে 68-এর 1 আর 75-এর 1। সমন এবং গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে পার্থক্য আজকে আমরা পাইছি। সমন জারির পদ্ধতি পেয়েছি 69-এর 1, 2, 3, 70, 71, 72, 73, 93 ক আর 74-এর। আমি একটু সময় নিয়ে পড়াইতে পারি, একটু ঝামেলা আছে। পড়াই দেব। আচ্ছা ঠিক আছে, খুব আগ্রহ আছে, ভালো লাগলো যে আপনাদের আগ্রহ আছে। আমার পড়াইতে কোনো আপত্তি নেই যদি আপনাদের আগ্রহ থাকে। এখন হলো 73 ধারা, আরো সিম্পল। আমি কি বলি আগে ঘটনাটা বুঝেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা আমাকে একটু বলেন, বাংলাদেশের মধ্যে ঢাকা বরিশালের একটা থানার নাম আছে বাকেরগঞ্জ। কথাটা আগে বুঝেন। বাকেরগঞ্জ যে থানা আছে, বাকেরগঞ্জ এলাকায় যদি কোনো মারামারি হয় তাহলে মামলা করলে সে কি বাকেরগঞ্জ থানায় যাবে না মেহেন্দিগঞ্জে যাবে বলেন তো? মারামারি করেছে বাকেরগঞ্জ থানার আন্ডারে, তাহলে সে যাবে কোথায়? বাকেরগঞ্জ থানায় মামলা করার জন্য নাকি? কারণ সে বাকেরগঞ্জ থানার আন্ডারে। তাহলে এটা হইল থানার বিষয়। ঠিক আদালতে এরকম একটা সেটআপ আছে। আদালতেও এরকম বাকেরগঞ্জ থানায় যত মামলা হবে সকল মামলা আদালতের বাকেরগঞ্জে জিআরও শাখা আছে সেইখানে আসবে। সেটা চাইলেও করিমগঞ্জের শাখায় যাবে না, মেহেন্দিগঞ্জের শাখায় যাবে না, হিজলার শাখায় যাবে না, নাজিরপুরের শাখায় যাবে না, এরপর বাবুগঞ্জ থানার আন্ডারে যাবে না, মুলাদি থানার আন্ডারে যাবে না। তাহলে একটু বুঝে বলি, আমাদের যেরকম প্রত্যেকটা জেলায় আলাদা আলাদা থানা আছে, ঠিক আদালতের ভিতরে আলাদা আলাদা থানা আছে। থানা ওয়াইজ মামলাগুলা কোর্টে আসে, আবার ওই থানা ওয়াইজ কিন্তু আদালতে ম্যাজিস্ট্রেট দেওয়া আছে। এটা বুঝছি কিনা বলেন? তার মানে বাকেরগঞ্জের মামলা হলে বাকেরগঞ্জের ম্যাজিস্ট্রেটের কাছে যায়, মেহেন্দিগঞ্জের মামলা হলে মেহেন্দিগঞ্জের ম্যাজিস্ট্রেটের কাছে যায়, আগৈ জয়রাতে মামলা হলে সেখানকার ম্যাজিস্ট্রেটের কাছে যায়, বাবুগঞ্জের বা মুলাদির মামলা হইলে সেইখানে যায়। আমি কি মোটামুটি থানাগুলা কি ঠিক আছে? ওই নুসরাত করে বরিশালে যারা আছে তারা তো জানে থানা কি ঠিক বলতেছি না বলেছে আল্লাহ জানে। তারপরে এই যে যেগুলো বলেছি, মানে যেই থানায় মামলা হবে ওই মামলাগুলো আদালতের ঠিক ওই থানার ম্যাজিস্ট্রেটের কাছে আসবে। তাহলে একটা ব্যক্তি মনে করেন না বাকেরগঞ্জ থানার আন্ডারে বসবাস করে, তাহলে বাকেরগঞ্জ থানার যে ম্যাজিস্ট্রেট আছে আদালতে, তিনি ওই ব্যক্তিকে একটা সমন পাঠিয়েছে আদালতে হাজির হওয়ার জন্য। কিন্তু পুলিশ গিয়ে দেখে সে ওই জায়গায় বসবাস করে না, তার পরিবারের কেউ বসবাস করে না, ওইখানে তার বাড়ি ঘর দরজা কিছুই নাই। সে বসবাস করে কোথায়? মুলাদিতে। কথা কি বুঝতে পারছেন? পুলিশ বাড়িতে গিয়ে দেখছে সে বসবাস করে কোথায়? মুলাদিতে। তাহলে আপনাদের হিসাবে হওয়ার কথা পুলিশে ওই সমনটা মুলাদি থানায় প্রেরণ করবে, কিন্তু না। পুলিশ কি করবে? এই সমনটা ওই বাকেরগঞ্জ থানার ম্যাজিস্ট্রেটের কাছে ফেরত দিয়ে দিবে। বাকেরগঞ্জ থানার ম্যাজিস্ট্রেট কি করবে? এটা আবার মুলাদি থানার আন্ডার যে ম্যাজিস্ট্রেট আছে তার কাছে পাঠাবে। পাঠাইলে মুলাদির যে ম্যাজিস্ট্রেট আছে তিনি ওই মুলাদি থানা বরাবর এটা প্রেরণ করবে। এটা বুঝছি কিনা আগে বলেন? যে ম্যাজিস্ট্রেট এই সমনটা পাঠাইছে পুলিশ তারে না পাইলে ওই ম্যাজিস্ট্রেটের কাছে ফেরত দিবে। দিলে এই ম্যাজিস্ট্রেট দেখবে সে কোন ম্যাজিস্ট্রেটের আন্ডারে বসবাস করে, তখন সে আবার ওই মুলাদি যে ম্যাজিস্ট্রেট আছে তার বরাবর পাঠাইলে মুলাদির ম্যাজিস্ট্রেট এটা মুলাদি পুলিশের কাছে পাঠাবে। এই ফেসটাকে বুঝছেন কিনা বলেন? আমার এই কথার যুক্তিটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? তাহলে আমি 73 দ্বারা পড়াইলে সহজে বুঝবেন।
যে বাকেরগঞ্জ থানার ম্যাজিস্ট্রেট, যে বাকেরগঞ্জের যে ম্যাজিস্ট্রেট কোর্টে বসে, তিনি যে সমনটা যার কাছে পাঠাইছে পুলিশের মাধ্যমে, পুলিশ গিয়ে দেখছে যে তিনি ওই এলাকায় বসবাস করে না, তিনি চলে গেছে মেহেন্দিগঞ্জে। তখন পুলিশ এই সমনটা আবার সাথে সাথে বাকেরগঞ্জের ম্যাজিস্ট্রেটের কাছে দিয়ে দিবে। দিয়ে দিলে বাকেরগঞ্জের ম্যাজিস্ট্রেট এটা আবার যে মেহেন্দিগঞ্জের যে ম্যাজিস্ট্রেট আছে তার কাছে পাঠালে মেহেন্দিগঞ্জের ম্যাজিস্ট্রেট আবার ওই পুলিশের কাছে পাঠাবে। তাহলে এবার আমি আসি ৭৩, তাহলে আমার পড়াইতে সুবিধা হবে। ৭৩ বলা আছে, যার প্রতি সমন জারি করা হবে সে যদি ইখতিয়ারের বাইরে অন্য কোনো ম্যাজিস্ট্রেটের আওতায় বসবাস করে। মানে কি, সে ছিল বাকেরগঞ্জের ম্যাজিস্ট্রেটের আন্ডারে, এখন গিয়ে দেখে ইখতিয়ারের বাইরে অন্য ম্যাজিস্ট্রেটের আওতায় বসবাস করে, বলতে বুঝাইছে মেহেন্দিগঞ্জের ম্যাজিস্ট্রেটের আওতায় সে বসবাস করে। তাহলে যার প্রতি সমন জারি করা হবে সে যদি ইখতিয়ারের বাহিরে, ইখতিয়ার শব্দের অর্থ হলো আওতা বা জুরিডিকশন এরিয়া, তাহলে যার প্রতি সমন জারি করা হবে সে যদি ইখতিয়ারের বাহিরে অন্য কোনো ম্যাজিস্ট্রেটের আওতায় বসবাস করে, তাহলে যার প্রতি সমন জারি করা হবে সে যদি ইখতিয়ারের বাহিরে অন্য কোনো ম্যাজিস্ট্রেটের আওতায় বসবাস করে, অন্য কোনো পুলিশের আওতায় বলা যাবে না, শব্দটা হবে অন্য কোনো ম্যাজিস্ট্রেটের আওতায় বসবাস করে, তাহলে ওই ম্যাজিস্ট্রেটের মাধ্যমেও ওই ব্যক্তির বরাবর সমন জারি করা যাবে। কথা কি বুঝতে পারছেন? বা ওই ম্যাজিস্ট্রেটের মাধ্যমেও সংশ্লিষ্ট ব্যক্তির কাছে সমন প্রেরণ করলে সমন জারি হয়েছে বলে গণ্য হবে। এই কথাটা বলা আছে ৭৩ দ্বারা। মানে ইখতিয়ারের বাইরে সমন জারির পদ্ধতি, বাংলা আলাপ হইল, ইখতিয়ারের বাইরে সমন জারির পদ্ধতির ক্ষেত্রে ওই ব্যক্তি যেই ম্যাজিস্ট্রেট আন্ডারে বসবাস করে ওই ম্যাজিস্ট্রেটের বরাবর সমনের কপি প্রেরণ করলে সমন জারি হয়েছে বলে গণ্য হবে। তখন ওই ম্যাজিস্ট্রেট তার বরাবর পাঠাবে, তার বিষয়। আমরা ওই ম্যাজিস্ট্রেটের বরাবর পাঠিয়ে দিলে আমরা সমন জারি হয়েছে বলে গণ্য হবে। ৭৩ ধারা। এই এখন পড়বো আমরা আজকে ক্লাসের শেষ ধারা ৯৩ কুড়িগ্রামের ক। ৭৪ লাগবে না, ৭৪ বাদ। ৯৩ কুড়িগ্রামের ক পড়বো আজকের ক্লাসের শেষ ধারা। ৯৩ কুড়িগ্রামের ক মানে ৯৩ শর্ট হাইফেন ক। এখানে বলা আছে, যার প্রতি সমন জারি করা হবে সে যদি বাংলাদেশের বাহিরে বিদেশে বসবাস করে। একটা তো পাইছি তারে না পাইলে তার পরিবার, সাবালক পুরুষ মহিলা। তারপরে পাইছি ৭১ না পাইলে প্রকাশ্য স্থানে লটকে দিয়া। ৭২ পাইছি সরকারি কর্মচারী হইলে। ৭৩ পাইছি ইখতিয়ারের বাহিরে হইলে। আর ৯৩ ক হইল দেশের বাহিরে। তাহলে যার প্রতি সমন জারি করা হবে, মানে মাপ নাই, সমন পাঠাবই। যার প্রতি সমন জারি করা হবে সে যদি বাংলাদেশের বাহিরে বিদেশে বসবাস করে, তাহলে সে যেই দেশে বসবাস করে ওই দেশের সরকার বা আদালত বরাবর, ওই দেশের সরকার অথবা আদালত বরাবর সমনের কপি প্রেরণ করলেও সমন জারি হয়েছে বলে গণ্য হবে। ওরে বাপরে, এটা তো আমি ২-৩ ক্লাসে পড়াইতাম, আমি তো সব এক ক্লাসে পড়াই দিছি। তাহলে কেমন হবে? তাহলে এটা কি পারবেন? তাহলে ৯৩ ক মনে আমরা বুঝতে পেরেছি যে যার প্রতি সমন জারি করা হবে সে যদি দেশের বাহিরে বিদেশে বসবাস করে, তাহলে সে যদি দেশের বাইরে বিদেশে বসবাস করে তাহলে ওই দেশের সরকার বা আদালত বরাবর সমনের কপি প্রেরণ করলে সমন জারি হয়েছে বলে গণ্য হবে। এতটুকু আমাদের ক্লিয়ার, সমস্যা নেই। আবার সামনের ক্লাসে বাড়ি দিলে ঠিক হয়ে যাবে। তাহলে আবার আসি, ৬৮-তে পাইলাম সমন কাকে বলে, মানে ৬৮-র ১। ৬৮-২-তে পাইছি সমন জারির পদ্ধতি, কে কে জারি করতে পারে। ৬৯-এর ১ পাইছি যার প্রতি, ২ যাদের প্রতি, ৩ কোম্পানি বা প্রতিষ্ঠান, ৪ ইমেল জিমেইল, ৭০ সাবালক পুরুষ মহিলা, ৭১ প্রকাশ্য স্থানে, ৭২ সরকারি কর্মচারী, ৭৩ ইখতিয়ারের বাইরে, ৯৩ ক দেশের বাইরে। সিম্পল। কই আর পড়ালাম সারাদিন, হুদায় বক বক করছি, অল্প একটু পড়া। তাহলে আবার আসি, ৬৮-র ১ সমন কাকে বলে, ২ কে কে জারি করতে পারে। ৬৯-এর ১ যার প্রতি, ২ যাদের প্রতি, ৩ কোম্পানি বা প্রতিষ্ঠান, ৪ ইমেল জিমেল, ৭০ সাবালক পুরুষ মহিলা, ৭১ প্রকাশ্য স্থানে, ৭২ সরকারি কর্মচারী, ৭৩ ইখতিয়ারের বাইরে, ৯৩ ক দেশের বাইরে। এক নিঃশ্বাসে একদমই বলতে হবে, তাইলে আপনি মোটামুটি মানের স্টুডেন্ট।
আপনার স্যার কিন্তু সারা বাংলাদেশে কেন্দ্রীয় মেধা তালিকায় ৩য় স্থান অর্জন করেছে। আপনার স্যার কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশে ফার্স্ট হয়েছে। আপনি সেই স্যারের গর্বিত স্টুডেন্ট, তাহলে আপনার অবস্থা অবশ্যই গর্ব করার মতো হইতে হবে। সর্বোচ্চ লেভেলের মেধাবী হইতে হবে, সর্বোচ্চ লেভেলের স্পিড থাকতে হবে, শরীরের ভিতরে রক্ত শিরশির করতে হবে, আইনের উপরে বসে আপনি আইনের রাজত্ব করতে হবে। এখন আইন আপনার উপরে আছে, কিন্তু আপনাকে আইনের উপরে যেতে হবে। তাহলে আমরা আজকে পড়লাম ৬৮ দেশ ৬৮ সমান কাকে বলে, ৬৮ সমান কে জারি করতে পারে, ৬৯ যার প্রতি, ৬৯ যাদের প্রতি, ৩ কোম্পানি বা প্রতিষ্ঠান, ৪ বলা আছে ইমেল জিমেল, ৭০ সাবালক পুরুষ মহিলা, ৭১ প্রকাশ্য স্থানে, ৭২ সরকারি কর্মচারী, ৭৩ ইখতিয়ারের বাইরে, ৯৩ দেশের বাইরে। ঠিক আছে, এই হলো আজকের আমাদের বেচা বিক্রি। ইনশাল্লাহ আগামীকালকে আমাদের দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।